চৌঠা মে ফল ঘোষণার পর বিজেপি বিপুল সংখ্যক সিট নিয়ে বাংলার মসনদে চলে আসে। ততক্ষণে কনফার্ম হয়ে গেছে বিজেপি চলে এসছে। এইবার তার ঠিক দুদিন পর 6 তারিখে 6 মে হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের আত্মসহায়ক মানে পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথের খুন হয়। এবার এই খুনকে নিয়ে একটা জিনিস খুব লক্ষ্য করার বিষয় যে এই খুনটাকে নিয়ে এত ইম্পর্ট্যান্ট একটা সময় বা এত একটা টার্নিং টাইমে এরকম একজন ইম্পর্ট্যান্ট একটা পার্সনের ওয়েল প্ল্যান্ড একটা মার্ডার হয়ে যায় মধ্যমগ্রামে। এবার সেটা নিয়ে এখন দেখা যাচ্ছে যে এখনকার যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, না তো তারা ঠিক করে মুখ খুলছে সেটা নিয়ে কোনো প্রতিবাদ জানাচ্ছে বা কিছু করছে, বা রুলিং পার্টিতে যারা আছে এখন বিজেপি সরকারের তারা এটা নিয়ে বেশি কথা বলছে। ইভেন মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়ে বেশি কথা বলছে না। কেন? এই সমস্ত কিছু বলবো আজকে আমার এই ভিডিওতে, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তা আচ্ছা, এই খুনটাকে ডিফাইন করতে গেলে একটু পিছনে যেতে হবে, এই চন্দ্রনাথের ব্যাপারটা নিয়ে জানতে হবে। আমি সমস্তটা বলবো, কারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বা কি চার্জশিট দেওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলসলি বলবো আমার ভিডিওতে। তার আগে একটু জেনে নেব যে এই পিছনের কাহিনীটা একটু জানতে হবে, এর মধ্যেই অনেক টুইস্ট থাকবে। চন্দ্রনাথ রথ একজন এয়ারফোর্সের অফিসার ছিলেন, প্রায় 2 দশক ধরে এয়ারফোর্সের অফিসার র্যাঙ্কে চাকরি করেছেন। তারপরে তিনি সেই চাকরিটা ছেড়ে কিছুদিন কর্পোরেট সেক্টরে চাকরি করেন। কর্পোরেট সেক্টরে চাকরি করার পরে তারপরে শুভেন্দু অধিকারীর অফিসে, তখন 2018 সালে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের পরিবহন মন্ত্রী ছিল, তৃণমূল সরকারের পরিবহন মন্ত্রী ছিলেন তখন শুভেন্দু অধিকারী মহাশয়। তখন তার অফিসে চন্দ্রনাথ জয়েন করে। এবার চন্দ্রনাথ জয়েন করে কিভাবে, আগে আরেকটু জিনিস বুঝতে হবে। চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ, তিনি পূর্ব মেদিনীপুরেরই একজন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। এবার সেই সোর্সে চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারী অফিসে জয়েন করে 2018 সালে। তখন শুভেন্দু অধিকারী মহাশয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের পরিবহন মন্ত্রী। সেখান থেকে শুরু হয় পলিটিক্সের মধ্যে চন্দ্রনাথের ইনভলভমেন্ট, বা পুরোভাবেই চন্দ্রনাথ পলিটিক্সের মধ্যে চলে আসে। এবার এরকম একজন হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তার অফিসে কাজ করা হয়, শুভেন্দু অধিকারী মহাশয় তার ঠিক 2 বছর পরে 2020-তে বিজেপিতে জয়েন করে। মত পার্থক্যের জন্য, মতবিরোধীদের জন্য মমতা ব্যানার্জির থেকে আলাদা হয়ে বিজেপিতে জয়েন করে শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকারী মহাশয় দল চেঞ্জ করে, তখন চন্দ্রনাথের একটা গুরু দায়িত্ব পায়, সেটা হচ্ছে আত্মসহায়কের দায়িত্ব। এর আগে চন্দ্রনাথ রথ 2 বছর আত্মসহায়ক ছিলেন না, চন্দ্রনাথ জাস্ট শুভেন্দু অধিকারী মহাশয়ের অফিসে একজন কর্মী ছিলেন। কিন্তু 2020-তে তিনি একটা গুরু দায়িত্ব পায়, যখন তিনি দল ছেড়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। তখন 2020 থেকে 2021 সাল পর্যন্ত শুভেন্দু বিরোধী জায়গায় থাকেন, এবং 2021 সালে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে জয়ী হন। অফিসিয়ালি শুভেন্দু অধিকারী 2021 থেকে বিরোধী দলনেতা হয়ে যান, বিজেপির নেতা, মানে তৃণমূল কংগ্রেস সরকারে আসেন 2021 সালে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় হয়ে যান। তখন থেকে আরও গুরু দায়িত্ব পায় এই চন্দ্রনাথ রথ। এই যে 5টা বছর 2026 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিল এই চন্দ্রনাথ রথ। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করে, এবং সে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট রোল তার থাকে সবসময়। এবং এটাও জানেন ইতিমধ্যে সবাই, শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বলতে গেলে বা তার সঙ্গে দেখা করতে হলে বিভিন্ন রকমের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই চন্দ্রনাথ রথ ইনভলভমেন্ট ছিল। মানে তার পার্টির লোক হোক বা অপোজিশন থেকে কেউ হোক বা প্রেস মিট হোক, সমস্ত ক্ষেত্রেই চন্দ্রনাথ রথকে হয়েই শুভেন্দু অধিকারী পর্যন্ত যেতে হতো। এটা হচ্ছে চন্দ্রনাথ রথের এই শুভেন্দু অধিকারীর সঙ্গে জোড়ার পুরো কাহিনীটা, যে তিনি কোথা থেকে আসেন। এয়ারফোর্সে ছিলেন, প্রায় 2 দশক চাকরি করেছেন, তারপরে কিছুদিন কর্পোরেট সেক্টরে চাকরি করেছেন, তারপরে টিএমসি থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে জয়েন করেন। কিন্তু গুরু দায়িত্বটা পায় যখন 2021 সালে শুভেন্দু অধিকারী মহাশয় মূল বিরোধী দলনেতা হয়। এবার সেখান থেকে রাজনৈতিক ইনভলভমেন্ট থাকে। এবার দেখার বিষয় এই জায়গায় যে এই চন্দ্রনাথ রথ যে তার ছায়াসঙ্গী হয়েছিল, সমস্ত ক্ষেত্রে তার সঙ্গে ছিল, কিন্তু ভোটের যখন রেজাল্ট বেরোয় 4 মে, বিজেপি বিপুল সংখ্যকভাবে চলে আসে, তখন মোটামুটি ক্লিয়ার শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী হতে পারেন। ঠিক এই মুহূর্তে 6 তারিখে তখনও শপথ গ্রহণ করেননি শুভেন্দু অধিকারী মহাশয়, বা অ্যানাউন্সমেন্ট হয়নি মুখ্যমন্ত্রী কে হবে। ঠিক তার 3 দিন আগে, মানে রেজাল্টের 2 দিন পরে 6 তারিখে একটা মধ্যমগ্রামে ঠিক 10:30 নাগাদ, রাত 10:30 নাগাদ ওয়েল প্ল্যান্ড একটা শুটার
মার্ডার হয় বা শার্প শুটার হায়ার্ড হয়, এর পিছনে একটা কথা আপনাদের বলতে হবে, জানতে হবে যে এটা কিন্তু একটা কন্ট্রাক্ট কিলিং। যারা এই কিলিংয়ের পিছনে অলরেডি যুক্ত আছে বলে ধরা যাচ্ছে, বা যাদের নামে সিবিআই অলরেডি বারাসাত কোর্টে, বারাসাত আদালতে 4000 পেজের সাপ্লিমেন্টারি চার্জশিট দায়ের করে, চার্জশিট দেয়। 11 জন অলরেডি ধৃত, 11 জন কাস্টাডিতে আছে, তাদের মধ্যে শার্প শুটার আছে বলে ধরা হচ্ছে, সূত্রের খবর। এবার এই কন্ট্রাক্টটা কে দেয় বা এই সুপারিটা কে দেয়? এখনো পর্যন্ত যারা মার্ডার করেছে, মানে ট্রিগারটা যে চেপেছে, তাকে আজ করা যাচ্ছে যে কে হতে পারে। সেখানে বলা হচ্ছে রাজকুমার সিং নামে একজন, তার সঙ্গে আরও দুজন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। টোটাল 11 জন যারা ধৃত, তাদের মধ্যে 3 জনকে শুটার বলা হচ্ছে, বাকি 8 জনই তাদের সহযোগিতা করছিল। এই 11 জনের মধ্যে 2 জন খুব ইম্পর্টেন্ট, সাগর সোনকার, সাহেব সোনকার, 2 ভাই। একজনের বয়স 29 বছর আর একজনের 20 বছর বয়স। এবার এই 2 জনও এই চন্দ্রনাথের সঙ্গে ওতপ্রোতভাবে রাজনৈতিকভাবে জড়িত ছিল, এবং শুভেন্দু অধিকারী মহাশয় ভবানীপুর সিট থেকে যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির পার্টি থেকে লড়ে বা পোলিংয়ে লড়ে, এই 2 জনের নামও কিন্তু ওই পোস্টারে, ব্যানারও ছাপানো হতো, এই সাহেব সোনকার আর তার দাদা, এই 2 ভাই। এবার এই 2 ভাইও এই 11 জনের মধ্যে অলরেডি ধৃত। এবার মোটিভটা কি হতে পারে? কোশ্চেনটা এখানে যে চন্দ্রনাথ খুনের এইরকম একটা ট্র্যাজেডি টাইমে, এরকম একটা টার্নিং টাইমে যাকে খুন করানো হয়েছে, তার মোটিভটা কি হতে পারে? এখানে আরেকটা কথা বলে রাখি, জানিয়ে রাখি আপনাদের, এই যে 2 ভাইয়ের নাম জড়িত আসছে, এই সোনকার ভাই, 2 ভাই, এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের তৎকালীন মন্ত্রী ছিলেন, শশী পাজার সাথেও কাজ করেছেন বলে সেরকম নিউজ আসছে। টাইমস অফ ইন্ডিয়া সেরকম খবর এখনও পর্যন্ত, সূত্রের খবর দেখা যাচ্ছে। এখনও এটা কনফার্মেশন নেই যে তারা ওতপ্রোতভাবে কতটা জড়িত ছিল, বা এই খুনের পরেও বা খুনের আগে পরে তারা কতটা সেখানে লিঙ্ক রাখতো তৃণমূল পার্টির সঙ্গে, সেটা নিয়েও এখনও অনেক যথেষ্ট ধোঁয়াশা। আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে চন্দ্রনাথ খুন হয়েছেন, যে এরকম একটা ইম্পর্টেন্ট পার্সনের আত্মসহায়ক, সেও মহা ইম্পর্টেন্ট একজন পার্সন, কিন্তু এমন একটা টাইমে খুনটা হয়েছে না, তো মেইন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে কোশ্চেন করছে বা অনেক কথা বলছে এটা নিয়ে, না তো এখনকার রোলিং পার্টি যারা আছে তারা কথা বলছে, না বিরোধী দল এখন তৃণমূল তারা কথা বলছে। 3 দিন এটা রাজ্য সরকার পুলিশের হাতে ছিল, সিআইডি বা স্টেট পুলিশের হাতে ছিল। 3 দিন পরে এই কেসটা পুরো টেক ওভার নেয় সিবিআই। উত্তরপ্রদেশ, বিহার থেকে ধৃত একাধিক ব্যক্তি ধৃত হয়, তারা এখন বাংলার কাস্টাডিতেই আছে। সেই সাথে এই যে 2 ভাইয়ের নামও জড়িয়ে আছে। এই যে প্রথমে আরেকজনে একটা কথা বলে রাখি, রাজ সিং বলে একজনকে ধরা হয়েছিল প্রথমেই, তাকে শুটার বলে আইডেন্টিফাইড করা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে সিবিআই তাকে নির্দোষ ঘোষণা করে বা নির্দোষ বলে ছেড়ে দেয়, কারণ এই নামের একটা মিসম্যাচ ছিল। রাজ সিং নয়, ওটা রাজকুমার সিং, আর রাজ সিং আলাদা। তো পরে রাজকুমার সিং আবার ধরা হয়, রাজকুমার সিংকে অ্যারেস্ট করা হয়, তিনি এখন কাস্টাডিতে আছে, সে তাকে মেইন শার্প শুটার বলে ধরা হচ্ছে। সিবিআইয়ের অনুসারে এই যে হত্যার পরিকল্পনা 2025 থেকে শুরু হয়। সিবিআই যে চার্জশিটগুলো, সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে দিয়েছে, 2025 সাল থেকে হত্যার পরিকল্পনা শুরু হয় এবং কোটি কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়। এবার একটা জিনিস বোঝার বিষয় যে একটা হবু মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক, তাকে মারার জন্য কোটি কোটি টাকার যখন স্পন্সর হতে পারে, বা সিবিআই এটা নিয়ে উল্লেখ করছেন বা সিবিআই সূত্রের খবর জানা যাচ্ছে যে কোটি কোটি টাকা এই ক্ষেত্রে লেনদেন হয়েছে বা কোটি টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এবার এই ক্ষেত্রে একটা কোশ্চেন এটাই যে যদি কোটি কোটি টাকার কারুর ক্ষেত্রে কারুর পার্সোনাল ক্ষোভ থাকলে, ধরুন আপনার সঙ্গে পার্সোনাল কারুর ক্ষোভ আছে, আপনি কি তাকে কোটি কোটি টাকা, তাকে ব্রেকডাউন করার জন্য কোটি কোটি টাকা স্পন্সর করবেন? সেটা বড় বড় বিজনেসম্যানদের ক্ষেত্রে হয়। এখানে চন্দ্রনাথ একজন আত্মসহায়ক, বিজেপি সরকারে চলে এসছে নিশ্চিত, সেই জায়গায় দাঁড়িয়ে 4 তারিখে নিশ্চিত হলো সরকারে আসছে বিজেপি, 6 তারিখে খুন হলো, 9 তারিখে শুভেন্দু অধিকারী মহাশয় শপথ গ্রহণ নিলেন বা শপথ করলেন। তো এই জায়গায় কথাটা এই জায়গায় আসে যে যদি এটা পার্সোনাল রঞ্জিশ, তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু যদি পার্সোনাল এটা ক্ষোভ না হয়ে থাকে, তাহলে এই মার্ডারটা কে করালো? আর এরকম করে মানে যাদের শার্প শুটারকে হায়ার করে, একটা ওয়েল প্ল্যান মার্ডার, শার্প শুটারকে হায়ার করা হয়েছে খুনের
খুনটা কিভাবে হয়েছে সেদিকে আপনারা নজর দিলে ভালো করে বুঝতে পারবেন। রাত 10:30 নাগাদ যখন চন্দ্রনাথ তার বাড়ির এলাকায় মধ্যম গ্রামে তিনি গাড়ি নিয়ে যান এসইউভিতে, তার এসইউভির সামনে আর একটা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে তাকে ব্লক করা হয় এবং তাকে পরপর 3টি গুলি করা হয়, তার ড্রাইভারকেও গুলি করা হয়। চন্দ্রনাথ সেখানেই স্পট ডেড হয়ে যায়, পরবর্তীতে হসপিটালে মৃত ঘোষণা করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়াটা বা এই যে পুরো খুনটা প্ল্যান করা হয়েছে, এটা একদিনের প্ল্যান নয় যে 4 তারিখে সরকারে আসলো আর 6 তারিখের মধ্যেই 2 দিনের মধ্যে যে প্ল্যান হয়ে গেল, এটাও পসিবল নয়। প্র্যাকটিক্যাল থট কি বলে যে 2 দিনের মধ্যে এরকম একটা ওয়েল প্ল্যান মার্ডার বা এরকম একজন কজনকে হায়ার করে নিয়ে এসে তারা এসে খুন করে দিয়ে চলে গেল, এটা ইম্পসিবল। এই খুনের পরিকল্পনা তাহলে অনেক আগে থেকে হচ্ছিল। এটা নিশ্চয়ই এটা খুব সহজ ভাষায় আমরা বুঝতে পারি এই খুনের পরিকল্পনা আজকে থেকে নয়। এই যে 4 তারিখে 6 তারিখে খুন হলো, এই যে 4 তারিখে আসার পরে এই 2 দিনের মধ্যে নিশ্চয়ই প্ল্যান হয়ে যায়নি, আগে থেকে চলছে। তার প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করা হচ্ছে, কটার সময় কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে যাচ্ছে, এই সমস্ত কিছু সিবিআই ইতিমধ্যে বলেছেন তাদের চার্জশিটে যে এদের রোড ম্যাপটা আগেই তৈরি ছিল। যারা এই খুনের সঙ্গে ইনভলভ তারা দীর্ঘদিন ধরে তদারকি করছিল, দীর্ঘদিন ধরে এই ব্যক্তিকে চন্দ্রনাথকে ট্র্যাক করছিল। তো এই দীর্ঘদিন ধরে ট্র্যাক করা মানেটা কি, যে আপনি এই যে বিজেপি সরকার আসার আগে বা নির্বাচনের সময় থেকে বলা হচ্ছে 2025 থেকে এই প্ল্যানিংটা চলছে। যদি 2025 থেকে, তখনও পর্যন্ত বিজেপি সরকার তো আসেনি, তৃণমূল সরকারে ছিল। 2025 থেকে যদি সিবিআই সূত্রের খবর অনুযায়ী আমরা যদি যাই, বেসিক্যালি 2025 থেকে যদি এই খুনের প্ল্যানিং করা হয় বা রোড ম্যাপ তৈরি করা হয়, তাহলে খুনটা কোথায় হলো? খুনটা হলো কবে? ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক 2 দিন পরে। সেরকম কোনো রাজনৈতিক রঞ্জিশ নিশ্চয় আছে, রাজনৈতিক ক্ষোভ বা রাজনৈতিক প্ল্যান তো এর মধ্যে নিশ্চয়ই আছে। এটা তো পরিষ্কার পার্সোনালি কেউ কারোর পক্ষে এটা এই যে ক্ষোভ উগরে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচা করে তাকে মার্ডার করবে, এটা ইম্পসিবল। একজন মিডিল ক্লাস ব্যক্তি ছিলেন চন্দ্রনাথ, যার কোনো পার্সোনাল ক্ষোভ এখনো পর্যন্ত সিবিআই পায়নি। সিবিআই না পেলে ধোঁয়াশাটা এই জায়গায়, যদি পার্সোনাল ক্ষোভ না থাকে এই কোটি কোটি টাকার স্পন্সর এতদিন ধরে এই রোড ম্যাপটা তৈরি করেছেন কে, আর কেনই বা চন্দ্রনাথ? টার্গেটটা কেন চন্দ্রনাথ? শুভেন্দু অধিকারী মহাশয় একজন হেভিওয়েট নেতৃত্ব, রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে তারা টার্গেট হয়ে থাকে, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতি নেতা টার্গেট হয়েছে, এটা আম ব্যাপার, হতেই থাকে, এটা নর্মাল ব্যাপার, সাধারণ মানুষও জানে যে একজন হেভিওয়েট নেতৃত্ব সেটা থাকে। কিন্তু তার একজন ইম্পর্টেন্ট পার্সন যে পিএ, সেই বা কেন টার্গেটটা, আর এরকম সময়টাই বা কেন? পরিষ্কার অনেক কিছুই বোঝা যাচ্ছে। কি জানেন তো পরিষ্কারটা কোথায়? যে অনেক দিন ধরে প্ল্যানিং চলছে, তারপরে একটা টার্নিং টাইমে এটা এক্সিকিউট হয়েছে, অনেক টাকার কথা উঠে আসছে, 11 জন পরপর গ্রেপ্তার হয়েছে, আর যেভাবে খুন করা হয়েছে একটা ওয়েল প্ল্যান মার্ডার। আপনি খুনের পুরো খুনটা কিভাবে হয়েছে সেদিকে যদি নজর রাখেন, আপাতত অলরেডি অনেকগুলো মিডিয়াতে আপনি দেখেছেন কিভাবে খুন হয়েছে, সেটা নিয়ে তারা দেখিয়েছে সেই টাইমে। এবার এত একজন ওয়েল প্ল্যান মার্ডার বা একটা শার্প শুটার হায়ার করেছে, নিশ্চয়ই বড় কোনো মাথা এর মধ্যে আছে, ইনভলভ আছে, এটাই প্রুফ হয়ে যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত যারা 11 জন ধরা পড়েছে, সিবিআই বাইরে কোনো কিছু জানাচ্ছে না যে তাদের থেকে কি রহস্য ভেদ হচ্ছে বা কি বেরোচ্ছে, কারা এর মধ্যে বা এর পিছনে আছে, শুধুই ধোঁয়াশা। আর সিবিআইয়ের আমাদের রাজ্যে, বিশেষ করে অন্য রাজ্যে কি হয়েছে আমি এটা বলতে পারবো না। আমাদের রাজ্যে সিবিআইয়ের রেজাল্ট কার্ড আমি তো 100-র মধ্যে 0 দেব। যে কটা ক্ষেত্রে আরজি কর বলুন, তার আগে আপনি যে কোনো কেসে বাংলার আরজি কর, তারপরে চন্দ্রনাথ, কোনো ক্ষেত্রে সিবিআই যেখানে হাত দিয়েছে সেই জায়গায় এমন একটা ঘেটে রেখেছে যে ফাইনাল চার্জশিট এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি। ওই আমি আমার গত একটা ভিডিওতে বলেছিলাম, সিবিআই কি প্রপার ভিডিও পাবে কে খুন করেছে, কেন করা দিয়েছে, তারপরে কি সেটার চার্জশিট, ফাইনাল চার্জশিট দেবে? তো এক্ষেত্রে সিবিআইয়ের রোলটা কি? জলজান্ত একটা লোক 10:30টার সময়, সন্ধ্যা 10:30টার সময় মার্ডার হলেন, তাকে ধরতে 3 দিনের মধ্যে সিবিআই হায়ার্ড হয়ে গেল, সিবিআই ইনভলভ হয়ে গেল, সেই জায়গায় এখনো মোটিভটা ধরা পড়েনি। খুনে কি যারা এই যে রাজকুমার সিংয়ের সঙ্গে আরও 2 জনকে শুটার বলছে, বাকিদের সহায়ক বলছে, কিন্তু আলটিমেটলি এদের সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, ফাইনাল চার্জশিট কিন্তু এখনো হয়নি।
এই যেরকম রাজ সিং বলে একজনকে ধরেছিল, তাকে তো নির্দোষ খালাস করে দিতে হলো, কারণ তার কোনো এর সঙ্গে তার শুধু নামের মিলের ক্ষেত্রে সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তাই তাকে ধরে নেওয়া হয়েছিল, পরবর্তীতে ছেড়ে দিয়েছে। রাজকুমার সিংকে আবার ধরা হয়েছে। আলটিমেটলি সিবিআইয়ের ফাইনাল চার্জশিট এই বাংলায় যতগুলো কেস আছে ততগুলোতে আসছে না। আমাদের নজর থাকবে যে এই কেসের পরবর্তীতে কোথায় যায়। একজন মুখ্যমন্ত্রী, এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ইম্পর্টেন্ট একটা পার্সন, যে দীর্ঘদিন ধরে ছায়াসঙ্গী হয়ে রয়েছে, তার যখন বিরোধী দল থেকে শুরু করে তখন থেকে ছায়াসঙ্গী হয়ে রয়েছে, তার প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা পদে পদে তার সঙ্গে রয়েছে, তার সমস্ত কিছু সাক্ষী হয়ে রয়েছে। এরকম একটা ইম্পর্টেন্ট পার্সন হঠাৎ করে ওয়েল প্ল্যান মার্ডার হয়ে যায়, এটা খুব মানে ভাবাচ্ছে না মানুষকে। তো শেষে কোশ্চেনগুলো একটা পরপর আপনারা খুব সুন্দর করে মিলিয়ে দেখুন। একটা লোক যে কিনা মুখ্যমন্ত্রী হতে চলেছেন, রেজাল্ট আউট হয়ে গেছে, খুন হলো, তারপরে সে মুখ্যমন্ত্রী হলেন, তার আগে থেকে তার ছায়াসঙ্গী হয়েছিল। এই ক্ষেত্রে না তো বিরোধীরা মুখ খুলছে, না কিছু বলছে, না যারা সরকারে আছে তারা কিছু বলছে, মেইন স্ট্রিম মিডিয়া এটা নিয়েও বেশি ঘাটাঘাটি করছে না। আমার কাছে সমস্ত কিছুই আপাতত ধোঁয়াশা। যতদিন না এর ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে, ফাইনাল চার্জশিট সিবিআই দিচ্ছে যে কে এর পিছনে খুনি, কেই বা স্পন্সর, এত টাকাই বা কোথার থেকে জোগাড় হলো, এই সমস্ত কিছু নিয়ে কোশ্চেন থাকবে আমাদের, আর সেদিকেও নজর থাকবে। অ্যাটলিস্ট সিবিআই কে থেকে আমরা এটা আশা করব, এই কেসের ক্ষেত্রে সিবিআই ফাইনাল চার্জশিট দেবে এবং মেইন কালপিটকে তাকে খুঁজে বের করবে। এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই টাইপের প্রতিবেদন আমরা রোজ করব। টাইম বাংলায় নজর রাখবেন প্রত্যহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।